মিস্টার মাহমুদ, আপনি একটা অসভ্য রিদিতা কথা শেষ করতে পারল না, তার আগেই রিদিতার শাড়ির আঁচল বাম হাতের মুঠোয় নিল জায়ান। Now define me. Who I am. What were you saying? অসভ্য, right? রিদিতা ঢোক গেল। একজন চন্দ্রাহতকে খেপানোর প্রয়োজন আছে কি? নেই, নেই। এমনিতেই আপাতত ঠেকায় পড়ে সাহায্য নিতে হয়েছে, এখন চুপ থাকাটাই নিরাপদ। খেপাকে আর না খেপানোই ভালো। রিদিতা আরেকটা ঢোক গেল, এরপর বলল, আসলে বলছিলাম যে আপনি কি জানেন আপনি যে একজন অসভ্য মানুষ নন? হ্যাঁ, জানি। কারণ অসভ্য মানুষটা তুমি। দেখুন, সারা রাস্তা অনেকে দেখে এসছো, আর কত দেখাবে? তাছাড়া তোমাকে দেখার কোনো রুচি আমার নেই। হৃদিতার কান দিয়ে গরম ধোঁয়া ছড়ছে। এই লোক কি কথার কি অর্থ নিয়ে দাঁড়ালো? আবারও অপমান। হৃদিতা তবু কিছু বলল না, আর চুপচাপ করেই বসে রইল। কারণ এখন কিছু বলে আর কোনো লাভ তো হবেই না, উল্টো সে অপমানিত হবে। হৃদিতা চুপ থাকায় জায়ানও চুপ রইল। এর মাঝে কেবল একবার কথা হয়েছে তাদের মাঝে। হৃদিতা বাড়িতে যাওয়ার রাস্তা বলে দিয়েছে কেবল। জায়ান কিছু সময় বাদে খানিকটা আর চোখে হৃদিতার দিকে তাকালো একবার। এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি, কিন্তু এখন করছে। মনে হচ্ছে মেয়েটার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। অবশ্যই বাহ্যিক পরিবর্তন সেটা। শেষবার যখন মেয়েটাকে দেখেছিল তখন তো এরকম পরিবর্তন দেখেনি। তবে এখন এই পরিবর্তন আসলো কি করে? মোটা তাকে বলতে গেলে মেয়েটাকে দেখতে সুশ্রী লাগছে জায়নের কাছে, কিন্তু জায়নের একটা কথাই মাথায় আসে না। মেয়েটা তো বলেছিল তার বাবা তাকে ত্যায্য করেছে, তবে এখন সে থাকে কোথায়? নিজেকে এ প্রশ্ন করে আবার নিজেই নিজেকে বকে দিল জায়ান। মেয়েটা যেখানে খুশি থাকুক, সেটা নিয়ে তোমার মাথা ব্যথার কোনো কারণ নেই। রিদিতার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে রিদিতা দেখল শুদ্ধ ফোন করেছে। রিদিতা ফোন রিসিভ করতেই শুনতে পেল শুদ্ধর অস্থির কণ্ঠ। রিদিতা, এখনো পৌঁছাতে পারোনি? কোথায় তুমি? কোনো সমস্যা হয়েছে? রিল্যাক্স শুদ্ধ, আমি ঠিক আছি, চলে এসেছি বাড়ির কাছেই। আর অল্প সময় লাগবে। সত্যি বলছো তো? এখন তো এতক্ষণ তো লাগার কথা না। রাস্তায় কোনো বিপদ হয়নি তো? রিদিতা কথাটা আপাতত চেপে গেল। এখন শুদ্ধকে চিন্তিত করে দেওয়ার কোনো মানেই হয় না, মিথ্যে করে বলল। না শুদ্ধ, কোনো সমস্যা হয়নি, আমি ঠিক আছি। আমি কি একটা বোকামি করলাম বলো তো? তোমার সাথে এক রিস্কায় না আসতে পারি, অন্তত তোমার পিছন পিছন আরেকটা রিস্কা দিয়ে তো আসতেই পারতাম। আমার মাথায় এই বুদ্ধিটা মাত্র এলো। হয়েছে তো শুদ্ধ, এখন তো ঠিক আছি। রিদিতা, তুমি কোথায় আছো বলো? আমি না হয় একটা রিস্কা করে আসছি। মানে, তুমি এখনো মেসে যাওনি? এ মানে, তোমার চিন্তায় আর কি যাওয়া হয়নি আর। তার মানে তুমি এখনো পার্কে দাঁড়িয়ে ভিজছো? হ্যাঁ, ওই আর কি। রিদিতা কেন যেন কোথাও একটা শান্তি পেল। ভালোবাসার মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা বোধ হয় একটা অপার শান্তির অনুভূতি। খানিকটা হেসে রিদিতা বলল, তুমি কি জানো তুমি যে একটা পাগল? প্রেমে পড়লে মানুষ এমনি তো পাগল হয়ে যায়। আমি নতুন না। আচ্ছা বুঝলাম, এবার দয়া করে আপনি মেসে যান। আর কিছুক্ষণের মধ্যেই আপনাকে বাড়িতে পৌঁছে ফোন দিচ্ছি। রাখছি এখন। রিদিতা হাসি মুখে ফোন কেটে ব্যাগে রাখতে না রাখতেই শুনতে পেল, আমায় অনেকবার বলা হয়েছিল, আমি না করেছিলাম। আর বাকিটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, আমার যার সাথে সম্পর্ক সে দায়িত্বহীন না। তাই বুঝি অবস্থায় হাঁটতে নামিয়ে দিয়েছে রাস্তায়? মিস্টার মাহমুদ, না জেনে আন্দাজে কথা বলবেন না। শুদ্ধ আমাকে রিক্সাতে তুলে দিয়েছিল। সে কিংবা আমি, আমরা কেউ তো আর বুঝতে পারিনি যে বয়স্ক একটা এই রিক্সা চালকে এতটা নারী লোভী হবে। বর্তমানে মানুষ আর মানুষ নেই, পশুতে রূপান্তরিত হয়েছে সব। তা তুমি আর তোমার বোন দুজনে বুঝি বয়ফ্রেন্ড বলো? ভাষায় সভ্যতা বজায় রেখে কথা বলুন মিস্টার মাহমুদ। বয়ফ্রেন্ড পালা আবার কি? মানুষ পোষা প্রাণী পালে, মানুষ না। বয়ফ্রেন্ড মানে কারোর প্রিয়জন। আর কেউ কারো প্রিয়জন পালে এমন কথা কখনো শুনেছেন নাকি আপনি পালেন? তোমাদের দুই বোনের মধ্যে ক্যারেক্টারলেস আমি নই। মিস্টার মাহমুদ, শ্শ্, আওয়াজ নিচে। বয়ফ্রেন্ড নিয়ে আমাকে বিয়ে করতে এসেছিলে। আমি বিয়ে ভাঙার কথা বলাতে নাটক তামাশা কম করলে না। একেবারে আমাকে নিয়ে নাকি স্বপ্ন বুনতে শুরু করেছিলে। বাহ, বয়ফ্রেন্ডের কোলে বসে ফিউন্সিকে নিয়ে স্বপ্ন দেখা। ছি, আপনার মুখের ভাষা এত জঘন্য। বাহ, তুমি করতে পারো সেটাতে কিছু না, আর আমি বললে জঘন্য হয়ে যায়? তোমার বোন বিয়ের পর যেটা করেছে
তুমি তো সেটাই করতে, আবার নিজেকে নিয়ে সাফাই গাইলে। তোমার বোনের যে বয়ফ্রেন্ড আছে সেটা নাকি তুমি জানতে না? আসলে সবটা মিথ্যে। তুমি কাহিনী সাজাতে খুব ভালো পারো। আমি তোমার মিথ্যে কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। আজ তো সব সত্যি ফাঁস হয়েই গেল। তুমি আর তোমার বোন দুজনে ঠকবাজ। মিস্টার মাহমুদ, মুখ সামলে কথা বলুন। যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না একদমই। আর কোনো কিছু জানারও বাকি নেই আমার, বোঝারও বাকি নেই আমার। সবকিছু জানা এবং বোঝা দুটোই হয়ে গিয়েছে। কোথাও না কোথাও হয়তো আমার একটা গিল্টি ফিলিংস চলে এসেছিল সেদিন রাতে তোমার কথা শুনে। অথচ এখন নিজের বোকামির উপরে নিজের হাসি উঠছে। তুমি যে এত বড় মিথ্যাবাদী সেটা তো আর তখন বুঝতে পারিনি। এক সেকেন্ডেই মানুষের জীবনে পরিবর্তন চলে আসতে পারে মিস্টার মাহমুদ। আর আপনার সাথে আমার বিয়ে ভাঙার তো মাসখানেক পার হয়ে গিয়েছে অনেক আগেই। এক সেকেন্ড আগেও আমাদের জীবনে এমন অনেক কিছুই থাকে না যেটা হয়তো এক সেকেন্ড পরে চলে আসে। সেখানে 40 দিনের মতো ব্যবধান আপনার কাছে কম লাগছে? আপনার বৈশিষ্ট্য হলো আমায় ভুল বোঝা। আপনি আমাকে ভুল বুঝে শান্তি পান, আমাকে কষ্ট দিয়ে শান্তি পান। এটাই সত্যি। এই যে কথাগুলো বললেন, আমি ভীষণ অপমানিত বোধ করছি। কষ্টও পেয়েছি আমি, কিন্তু এবারে আমি আর কিছুই বলবো না এর বিনিময়ে আপনাকে। নিজের পক্ষ নিয়ে একটা শব্দ উচ্চারণ করব না। আপনি আমাকে নিয়ে যা খুশি ভাববার ভাবতে পারেন। আমার মন এবং মস্তিষ্ক দুটোকেই স্বাগতম। রিদিতার বলা রাস্তা অনুযায়ী জায়ান গাড়ি চালিয়ে দিয়ে আসলো, এসে থামলো বাড়ির কাছে। রিদিতা গাড়ি থেকে নেমে চলে যেতেই নিয়েছিল, কি মনে করে দু কদম পিছিয়ে এসে বলল, ধন্যবাদ। বলে রিদিতা আর এক মুহূর্ত দাঁড়ালো না, চোখ মুছতে মুছতে চলে গেল। জায়ান ভ্রু কুচকালো। মেয়েটা কি তবে এতক্ষণ কাঁদলে কাঁদছিল, তাতে জায়ানের কিছু যায় আসে না। নিজে নিজে কিছুক্ষণ বক বক করতে করতে হঠাৎ করে থেমে গেল জায়ান। আচ্ছা, এটা কি হচ্ছে তার সঙ্গে? রিদিতার বয়ফ্রেন্ড আছে শুনে এত হাইপার হয়ে গিয়েছিল কেন সে? এত বেশি রিয়াক্ট করার তো কোনো মানে ছিল না। যেখানে একটা শব্দ না উচ্চারণ করলে চলতো, সেখানে সে কতগুলো কথা শুনিয়ে দিল মেয়েটাকে। যেন নিজের ভেতরের রাগটা নিয়ন্ত্রণে আনতে পারছিল না। কিন্তু এত রাগের কারণ কি? কোনো কারণই তো নেই। রিদিতার বয়ফ্রেন্ড থাকুক বা না থাকুক, তা নিয়ে জায়ানের তো কিছু না। তবে জায়ান এত ওভার রিয়েক্ট করলো কেন? এদিকে আজাদ খন্দকার বাড়িতে এসে শুনেছেন রিদিতা বাড়িতে নেই, কোথায় যেন গিয়েছে। এতক্ষণ যাবৎ রিদিতার চিন্তায় তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। ভেবেছিলেন আর কিছুটা সময় অতিবাহিত হলেই একটা পদক্ষেপ নেবেন। তার আগেই দেখতে পেল একটা গাড়ি এসে থেমেছে ওনার বাসার সামনে। রিদিতাকে গাড়ি থেকে নামতে দেখে বেশ স্বস্তি পেলেন তিনি। কিন্তু রিদিতা এই বৃষ্টির রাতে ছিল কার সাথে? যখনই উনি আরেকটু মনোযোগী হয়ে গাড়ির ভেতরে দৃষ্টি নিক্ষেপ করলেন, তখনই উনি বিস্মিত হয়ে গেলেন। জায়ান আর রিদিতা একসাথে, তাও এই অবস্থায়। না চাইতেও চিকচিক করে উঠল ওনার দুটো চোখ, যেন খুবই প্রত্যাশিত কিছু একটা দেখতে পেয়েছেন তিনি। অপরদিকে জায়ান বাড়ির দিকে তাকিয়ে আরও বেশি চমকালো। রিদিতার মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটা মেয়ে এরকম একটা বাড়িতে থাকে, কিন্তু কিভাবে সম্ভব? জায়ানের কৌতূহল জাগল, কিন্তু কৌতূহলকে দমন করেই নিল জায়ান। চলে গেল নিজের গাড়ি নিয়ে। এদিকে বাড়িতে ঢুকে রিদিতা দেখতে পেল 3 জোড়া উৎসুক চোখ তার দিকে তাকিয়ে আছে, তার নানি, মামি এবং ভাবি। কি রে, কোথায় ছিলি তুই? আর এভাবে এই অবস্থায় ফিরলি যে? রিদিতা বুঝতে পারছে না তার নানির করা এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সে কি উত্তর দেবে। আমতা করছে কিছু বলার জন্য, কিন্তু মুখে যেমন আসে না কিছুই। কি রে রিধি, বলছিস না যে? রিদিতার মামি এবার প্রশ্ন করলো। রিদিতা কিছু একটা বলতে মুখ খুলতে নিল, তখনই শুনতে পেল, রিদি, নিজের রুমে গিয়ে ফ্রেশ হ। নানা ভাইয়ের কথা শুনে রিদিতা যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই সময় তার নানা ভাইকে বাড়িতে দেখে রিদিতা চমকেছে বটে, সাথে করে ভয়ও পেয়েছিল। কি না কি প্রশ্ন করে বসেন তাকে, তবে কিছুই না বলে উল্টো রুমে যেতে বললেন। কাল বিলম্ব না করে রিদিতা চলে গেল নিজের রুমে। অপরদিকে রিদিতার নানি বললেন, মেয়েটা কোথায় ছিল জানতে চাইলাম, তুমি চলে যেতে বললে কেন? জানার প্রয়োজন নেই, আপাতত সময় হলে সব জানতে পারবে। শাওন, আমার মনে হয় হৃদিতা আর শুদ্ধর ব্যাপারটা আরও বেশি গাঢ় হচ্ছে দিনকে দিন। এতদিন কেবল হৃদিতার পক্ষ থেকে সম্মতি আছে বলে জানতাম, কিন্তু এখন মনে হচ্ছে শুদ্ধ সম্পর্কে জড়াতে ইচ্ছুক। কেন, কি এমন দেখলে? আরে আজকে দেখলাম শুদ্ধ একটা পার্সেল পাঠিয়েছে হৃদিতার নামে, এই তো বিকেলের দিকে। তখন আমি সেসব দেখেও চুপ করেছিলাম। তাছাড়া পার্সেলে কী ছিল আমি জানতামও না। একটু পরে দেখি হৃদিতা শাড়ি পরে একেবারে সেজেগুজে পরিপাটি হয়ে বের হচ্ছে।
এই শাড়িটা অবশ্য হৃদিতার না, কারণ হৃদিতার জন্য শপিং তো আমিই করেছি। আমি জানি তার কি আছে না আছে। শুধু শাড়ি না, আমার মনে হচ্ছে হৃদিতার চুড়ি, গাজরা, কানের দুল সব শুদ্ধর দেওয়া। পার্সেলে এগুলোই ছিল। তো শুদ্ধ বিনা কোনো কারণে এসব কেন দেবে হৃদিতাকে? আর হৃদিতাও বা শুদ্ধ দেওয়া জিনিস পরে কেন যাবে? এবার দুয়ে দুয়ে চারের মিল পেয়েছো তো? দিদি, বড্ড বোকার মতো কাজ করছো। কেন বুঝতে পারছো না? শুদ্ধ ওর জন্য না। আরে বাবা, হৃদিতার তো দোষ দিয়ে লাভ নেই। ওর পরিবারের যেরকম ব্যাকগ্রাউন্ড তাতে তো শুদ্ধ আর তার একেবারে ফেলনা নয়। শাকিল মির্জার মেয়ে হিসেবে শুদ্ধ হৃদিতার জীবনসঙ্গী হতেই পারে, কিন্তু আজাদ খন্দকারের নাতনি হিসেবে কখনোই না। এখন হৃদিতা হয়তো তার পরিবারের দিক ভাবছে, তার আব্বু হয়তো শুদ্ধকে নিয়ে কিছু বলবে না। আর যদি কোনো কারণে দাদুভাই নিজের পছন্দ মতো কোনো ছেলের প্রস্তাব নিয়ে ফুপির কাছে যায়, তখন তোমার মনে হয় ফুপি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করবে? এমনিতেই দাদুভাইয়ের সাথে মিল হওয়ার জন্য মুখিয়ে আছে, তার উপর যদি ভালো একটা পাত্র পায় তবে ওনারা না করবে? কখনোই না। দাদুভাইয়ের মন রক্ষার জন্য হলেও করবে। এমনিতেও আমার মনে হচ্ছে দাদুভাইয়ের মন গলাতে শুরু করেছে ফুপা ফুপির প্রতি। হয়তো তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক হয়েও যেতে পারে। সত্যি বলছো? সেদিন দেখলাম দাদুভাই আব্বুকে জিজ্ঞাসা করছে ফুপুর খবর নেয়ার জন্য। এবার সেটা কিসের জন্য বলেছে আমি জানি না, তবে সেটা শুনেই মনে হলো ভালো কিছু একটা ঘটতে চলেছে দুই পরিবারের মধ্যে। কিন্তু কোথাও না কোথাও আমার হৃদিতার কথা ভেবে খারাপ লাগছে। মেয়েটা জীবনে প্রথমবারের মতন কাউকে ভালোবেসেছে, তাকে বুঝি পাবে না? সবটাই ভাগ্যের উপর নির্ভর করে পিয়ালি। তবে রিদির ভাগ্যের শুদ্ধের থাকা সম্ভাবনা খুবই কম। রিদি যদি আরও কয়েকটা বছর আগে শুদ্ধের প্রেমে পড়তো তাহলেও চলতো, কিন্তু এমন একটা সময় পড়েছে, আমি জানি না তাদের দুজনের ভবিষ্যৎ কী হবে। তবে তাদের একত্রিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ, অন্তত আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, যদি হৃদিতাও ওর মায়ের মতন শুদ্ধর সাথে পালিয়ে যায় তখন? এইসব কি বলছোটা কি তুমি? কেন হতে পারে না? হৃদিতা তো শুনেছে তার মা তার বাবাকে পাওয়ার জন্য কি করেছে। তো সে যদি শুদ্ধর সাথে পালিয়েও যায়, তবে অবাক হওয়ার তো কিছু দেখছি না। আজাদ খন্দকার একাই ভুলভাল করে না পিয়ালি, আর করবেও না। মানে? ফুপি কি করেছে সেটা দাদুভাই মাথায় রেখেই যা করার করবে, কিন্তু একটা জিনিস বুঝলাম না। কি? আজকে দিদি এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে ফিরেছে, তাও এরকম সাজগোজ করা অবস্থায়। তাও দাদুভাই কিছু বলল না কেন ওকে? নিজে তো বললই না, উল্টো নানিকেও কিছু জিজ্ঞাসা করতে দিল না। হ্যাঁ, এমনটাই তো আমি দেখলাম। আমি নিজে সেখানে ছিলাম তখন। এই হিসেবটাই আমি মিলাতে পারছি না। দাদুভাই কি অন্য কিছু প্ল্যান করছে? মাথায় আসছে না। সময় চলছে সময়ের মতো, আর সেই সময়ের সাথে পাল্লা দিয়ে হৃদিতা এবং শুদ্ধর প্রেমের রং যেন আরও গাঢ় হয়ে উঠছে। এর মধ্যে নিহাল এবং রুবাইদার বিয়ে ঠিক হয়েছে। রুবাইদা ঠিক করেছে আপাতত তার পরিবারকে কিছু জানাবে না, বিয়ে হওয়ার পর জানাবে। নিহাল যদিও বলেছিল রুবাইদার পরিবারকে জানাতে, কিন্তু রুবাইদার মনে একটাই ভয়, যদি কোনো কারণে রাগ করে তার আব্বু এই বিয়ে ভেঙে দেয়। সেই ভয়ে রুবাইদা কোনো রিস্ক নিতে চায়নি। এত কিছু করলেও সে নিহালকে পাওয়ার জন্য এখন শেষ মুহূর্তে তীরে এসে তড়িৎ ডুবতে দিতে পারে না। রুবাইদা চলে যাবে কয়েকদিনের মধ্যে, সেটা ভেবে হৃদিতার বেশ খারাপই লাগছে। একসাথে ছিল দুই বোন, রুবাইদাকে পাশে পেয়ে হৃদিতার সময় ভালোই কেটেছিল এই কয়েকটা দিন। অপরদিকে জায়নের সাথে পার্টনার হিসেবে যেই প্রজেক্টের কাজ শুরু করেছিল হৃদিতার মামা এবং শাওন, সেটা সফলভাবে শেষ হয়েছে। জায়নের উপর সকলেই সন্তুষ্ট, অসন্তুষ্টির কোনো জায়গায় রাখেনি সে। এই প্রজেক্ট সাকসেসফুল করার জন্য পার্টনার হিসেবে হৃদিতার মামা এবং শাওন মিলে যতটা না অবদান রেখেছে, তার থেকে বেশি অবদান জায়নের একার। এইসব কথাই কানে গিয়েছে আজাদ খন্দকারের। হৃদিতা সকালের নাস্তা সেরে নিজের রুমে চলে যেতে নিচ্ছিল, এর মধ্যে ডাক পড়ল তার নানা ভাই থেকে। রিদি, এখানে আয় তো একটু। হৃদিতা কিছুটা ভয় এবং কিছুটা কৌতূহল নিয়ে তার নানা ভাইয়ের কাছে গেল।
কারণ আজাদ খন্দকার কখনোই রিদিতার প্রতি নিজের স্নেহ সরাসরি প্রকাশ করেনি। রিদিতা জানে তার নানাভাই তাকে ভালোবাসে, তবে সেই ভালোবাসা কখনো অনুভব করতে পারেনি সে। কিন্তু এই যে একটু আগে তাকে ডেকে উঠল, সেই ডাকটা কেমন যেন স্নেহ মেশানো ছিল। রিদিতার কৌতূহল হলো এই কারণে, সবসময় গম্ভীর কণ্ঠে তার সাথে কথা বলা নানাভাই হঠাৎ এত দরদি কণ্ঠে ডেকে উঠল কেন? নানা ভাই কিছু বলবে? বস আমার পাশে। রিদিতা গুটিসুটি হয়ে আজাদ খন্দকারের পাশে গিয়ে বসল। আজাদ খন্দকার হেসে বললেন, কাছে আয়। নানা ভাইকে ভয় করে নাকি তোর? একটু একটু। কেন, ভয়ের মতো কি করেছি আমি? তুমি তো কখনো আমায় ভালোবেসে কাছে ডাকোনি, একটু জড়িয়েও ধরনি, প্রয়োজন ছাড়া কথা বলোনি, যতটাই বলো সেটা গম্ভীর কণ্ঠে। নানা ভাইয়ের প্রতি খুব অভিমান জন্মে আছে মনে হচ্ছে মনের ভিতরে। রিদিতা চুপ করে বসে থাকলো। মনের ভেতর কান্নাগুলো দলা পাকাচ্ছে। এমনিতেই রিদিতা অল্পতেই কেঁদে দেয়, আর এখানে তো আবেগের প্রশ্ন আসছে বলে কথা। জড়িয়ে ধরবি নানা ভাইকে? রিদিতা যেন হুমড়ি খেয়ে পড়ল আজাদ খন্দকারের ওপর। নীরবে অশ্রু বিসর্জন করে ভিজিয়ে দিতে লাগলো আজাদ খন্দকারের শার্টের ওপরের অংশ। কাঁদছিস কেন রে বোকা মেয়ে? তুমি কখনো আমাকে ভালো কেন বাসনি নানা ভাই? তোর মনে হয় আমি তোকে ভালোবাসি না? না, বাসো, কিন্তু সেরকম বাসো না। কি রকম ভালোবাসা? যেমনটা ভাইয়াকে বাসো তেমনটা। তুমি ছোটবেলা থেকেই আমার সাথে ভালোবাসা প্রকাশে কঞ্জুসগিরি দেখিয়েছো। ভাইয়াকে তো ভালোবাসতে কিপটমি করনি, তবে আমার বেলায় কেন এমন? তোমার সমস্যা আম্মুর সাথে, তোমার সমস্যা আব্বুর সাথে, কিন্তু আমি কি দোষ করেছি? আমায় কেন দূরে সরিয়ে রেখেছো সব সময়, তুমি বলো তো? ভুল হয়ে গিয়েছে। না, ভুল হয়নি, ইচ্ছে করে তুমি এমনটা করতে আমার সাথে। ভাইয়ার বিয়ে হলো অথচ আমাকে একটাবার কেউ জানালো না। শাওন ভাইয়া বলেছে এর কারণ ছিল তুমি মানা করেছিলে। কেন নানা ভাই? আমি কি এতটাই খারাপ যে ভাইয়ার বিয়েতে আমার আসতেও মানা ছিল? আর কোনো অভিযোগ আছে? তুমি আমার জীবনে অভিযোগ হয়েই আছো। কখনো পারবে আর আমার ছোটবেলা ফিরিয়ে দিতে? সেই ছোটবেলা যেখানে আমি তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছি। আম্মুর সাথে তো রাগ নানিরও ছিল, কই নানিকে তো কখনো দেখলাম না আমাকে কম ভালোবাসতে। তবে তুমি কেন আমার সাথে এমন করতে? বড়রা ক্ষমা চাইতে পারে না, তবুও বলবো তোর এই নানা ভাইকে একটু ক্ষমা করে দেওয়া যায় না? না, তুমি খুব পচা, খুব। তাহলে এই পচা বুড়োর বুকে মাথা রেখে কাঁদছিস কেন? ভালোবাসি যে তাই। আমি কি তোমার মতো নিষ্ঠুর নাকি? আমি ভালোবাসতে জানি যেমন, তেমনি ভালোবাসার প্রকাশ ঘটাতেও জানি। আমি জানি না, তাই না? একটুও না? ও হ্যাঁ, জানো, তবে আমার ক্ষেত্রে না। তোর জন্মদিন কবে রে? রিদিতা আজাদ খন্দকারের বুক থেকে মাথা তুলে জিজ্ঞেস করল। হঠাৎ এই প্রশ্ন করছো কেন? ও আচ্ছা, বুঝলাম, দামি ড্রেস কিনে দেবে, পারলে হিরে মুক্ত সোনা দানা যা আছে দিয়ে ভরিয়ে দেবে, আর নয়তো একটা গাড়ি গিফট করবে, তাই তো? লাগবে না আমারও সব। খুব বুঝিস মনে হচ্ছে। অনেক। বেশ, তবে তোর জন্মদিন কবে সেটা বলা লাগবে না, আমি জেনে নেব কোনোভাবে। আর হ্যাঁ, তোকে আমি আসলে গিফট দেব, তবে কি গিফট দেব সেটা না হয় জন্মদিনের দিনেই দেখিস। রহস্য তৈরি করছো কেন? সারপ্রাইজ রাখলাম। রহস্যের গন্ধ পেলি কোথায়? আর সারপ্রাইজ তো বলতে হয় না, কখন দেব তখন না তো দেখতেই পারবি। যাকগে, তোর বয়স এখন কত চলছে রে? মেয়েদের বয়স জিজ্ঞেস করতে হয় না, জানো না? তবে তোমাকে কিছুটা হিন্টস দিয়ে রাখি, এবার অনার্স ফাইনাল ইয়ারে। বাহ, ধরে নিলাম তোর বয়স 24 না হয়। বেশ বড় হয়ে গেছিস। তাহলে তো আমার হৃদের জন্য একটা রাজপুত্রের ব্যবস্থা করতে হবে। আমি কোন দিকের রাজকুমারী যে আমার জন্য রাজপুত্র আনবে? খন্দকারদের একমাত্র কন্যা সন্তান তুই, আমি তো বলবো আমার কন্যা সম্পদ। তাছাড়া মাশাল্লাহ, আমার নাতনি কি কম সুন্দরী নাকি? এত কিছু থাকতে সে আবার রাজকুমারী না হয়ে থাকে কিভাবে? এসব রাজা রানীর গল্প তোমার মুখে ছোটবেলায় শুনতেই ভালো লাগতো, কিন্তু আফসোস তখন তুমি বলনি, আর এখন শুনতেও ভালো লাগছে না। তোর মনে হয় আমি গল্প বলছি? তা নয় তো কি, এখন নিশ্চয়ই বলবে রাজপুত্র ঘোড়ায় চড়ে আমায় বিয়ে করতে আসবে। দারুণ হবে কিন্তু ব্যাপারটা, তাই না? নানা ভাই, এত ভালো জোকস শুনেও আমার হাসি পাচ্ছে না একদমই। এটা জোকস? আমার কাছে এর থেকে বেশি কিছু লাগছে না। এদিকে আয়, বুকে মাথা রাখ।
তোকে আরও কিছু বলি। রাজা রানী নিয়ে না প্লিজ। আরে আয় না। রিদিতা আবারও মাথা রাখলো তার নানা ভাইয়ের বুকে। বলো। তুই পালকিতে চড়ে বিয়ের আসরে উঠবি। কি? আহ, মুড নষ্ট করছিস কেন? বল না, করবি? শোনো নানা ভাই, তোমার এসব দিবা স্বপ্ন দেখা বাদ দাও। আমি কোনো পালকি ফালকিতে উঠছি না। আর না তো তোমার কোনো রাজপুত্র নাকি কোটাল পুত্র সেও ঘোড়া চড়ে আসবে। দেখা যাবে আমি পালকি থেকে চিত হয়ে পড়েছি আর তোমার রাজপুত্র ঘোড়া থেকে উপর হয়ে পড়েছে। দেবো গাল টেনে এক চর। বালাই শার্ট, কোটাল পুত্র কেন তোর জন্য আনবো আমি? আমাকে কি তোর ছাগল মনে হয়? আর তাছাড়া তোর কি মনে হচ্ছে আমার সেই রাজপুত্রর হ্যাংলা রোগা কেউ হবে যে ঘোড়া থেকে পড়ে উপর হয়ে পড়বে? না, তা কেন হবে? তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি তোর রূপকথার জগতে ঢুকে সেখান থেকে রাজপুত্রকে টেনে হিঁচে বের করে নিয়ে আসবে। আসলে রাজপুত্র আসবিস দেখিস। আমি আমার কন্যা সম্পদকে অপাত্রে তো দান করতে পারি না। জহুরির মতো হিরে খুঁজে বের করব। কল্পনায় আনতে পারিস তোর রাজপুত্র কেমন হবে? রিদিতা চোখ বন্ধ করল। তার মানসপটে ভেসে উঠল কেবল একটাই মুখ, স্নিগ্ধ সেই মুখ, সজীব সেই প্রাণ, শুদ্ধ সেই নাম। চোখ বন্ধ রাখা অবস্থায় রিদিতার মুখে হাসি ফুটে উঠল, মুখ রক্তিম হয়ে উঠল এক অজানা লজ্জায়। মনে মনে ভাবল রিদিতা জন্মদিনের দিনে সে জন্মদিনের উপহার চেয়ে নেবে তার নানা ভাইয়ের থেকে, শুদ্ধকে চেয়ে নেবে সে। হ্যাঁ, এটাই হবে তার জন্মদিনের সর্বশ্রেষ্ঠ উপহার।